আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের স্কিল এনহান্সমেন্ট কোর্স 3A2 এই পত্রে এবছরের জন্য সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বা সাজেশান নিয়ে। এই অভিভাবন শব্দটি মূলত সাজেশান শব্দের বাংলা অর্থ, সেই অর্থে অভিভাবন 2023। এটি বলার পূর্বে সকলের উদ্দেশ্যে কিছু বলার, সেটি হচ্ছে পূর্বে আমরা 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর পেপার থেকে, স্কিল এনহান্সমেন্ট পেপার থেকেও আমরা 19, 20, 21, 22 সালে আসা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখোনি, সালের প্রশ্ন কিন্তু এবছর বেশ রিপিট হচ্ছে, অর্থাৎ 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পত্রে যারা বিগত বছরের প্রশ্নগুলি দেখেছিলে তারা অবশ্যই উপকৃত হয়েছে এবং ছোট প্রশ্ন অনেকগুলোই কমন পেয়েছো। আমি এই ছোট প্রশ্নের উপরে প্রত্যেকটি পেপার ধরে ধরে কিছু উত্তর আমি করে দিয়েছি, সমস্ত পেপারের উত্তর আমি করে দিয়েছি। অনেক সময় কিছু উত্তর ভুল হয়ে যাওয়ায় বা মিস্টেক হয়ে যাওয়ায় সেই উত্তরগুলো আমি আবার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেই ডেসক্রিপশান বক্সটাও একবার দেখবে। কোনো প্রশ্নের উত্তর যদি ছেড়ে যায় সেটাকে আমি ডেসক্রিপশান বক্সে লিখে রেখেছি। আমি মূলত পূর্ববর্তী পত্রগুলোর সাজেশান কমিউনিটি সেন্টারে দিয়ে রেখেছিলাম, যেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও দেখতে পাচ্ছিলে। কিন্তু এই পেপারটা আমি সাজেশান মূলত কিছু বিষয়ে নিয়ে বলবো। যেমন এখানে মডিউল 1-এ যে বিষয়টি রয়েছে, এই মডিউল 1-এ গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ অথবা গল্প কিংবা উপন্যাসকে নাট্য রূপ দিতে হবে কিংবা চিত্রনাট্য নির্মাণ করতে হবে। এই বিষয়ে যদি আমরা একটা কমন ফরম্যাট মনে রাখি, এই কমন ফরম্যাট থেকে কিন্তু এই বিষয়গুলি করা যায়। প্রত্যেকবার যে কোনো বিষয় নিয়ে আসা প্রশ্ন যদি আমরা দেখি এই ফরম্যাটের, তাহলে কিন্তু আমরা সেখান থেকে উত্তর করতে পারি। অর্থাৎ আমাদেরকে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে, আমি কোন ধরনের প্রশ্ন উত্তর করতে পারবো। অর্থাৎ গল্পের কিছুটা হিন্টস দেওয়া থাকলো, সেই হিন্টস দেখে আমাকে নতুন গল্প রচনা করতে হবে। এই নতুন গল্প রচনা করতে পারা সকলের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ যাদের একটু লেখালেখি হয়, যাদের একটু ক্রিয়েটিভ চিন্তাভাবনা রয়েছে, কিংবা যারা একটু দুটো পয়েন্ট দেখে আরও 2 লাইন 4 লাইন লিখতে পারো, এই প্রবণতা যাদের রয়েছে, যারা সামান্য লেখালেখি করো, তাদের জন্য প্রথম পয়েন্ট অর্থাৎ গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ সুবিধাজনক। কিন্তু যাদের 1 লাইনও বানিয়ে লেখার ক্ষমতা নেই বা বানিয়ে লিখতে পারো না, ভাবনা আসে না, তাদের জন্য অথবা প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গল্প কিংবা উপন্যাসকে নাট্যরূপ দিতে হবে কিংবা চিত্রনাট্য নির্মাণ করতে হবে। যদি কোনো গল্প থাকে বা উপন্যাস থাকে, সেই উপন্যাসকে নাট্যরূপ দিতে গেলে যে কমন ফরম্যাট, সেটি হচ্ছে উপন্যাসে বা গল্পে কথক বা গল্পকার বা ঔপন্যাসিক বক্তব্য বলেন বা বর্ণনা করে যান, কিন্তু নাট্যরূপে বক্তা নিজে সেই কথা বলবেন। এই বিষয়টিকে, এই ফরম্যাটটিকে রাখতে হবে। কিংবা চিত্রনাট্য যখন আমরা নির্মাণ করব, অর্থাৎ চলচ্চিত্রে যেমন ব্যাকগ্রাউন্ড থাকে, এই ব্যাকগ্রাউন্ডের বর্ণনাটা বা কী পরিস্থিতি তৈরি হবে, যেমন একটা ঝড় জলের রাত, প্রচণ্ড বা খুব বৃষ্টি এলো, তাহলে ব্র্যাকেটে আমাকে লিখে রাখতে হবে যখন এটি চিত্রনাট্য হবে তখন ঝড় বৃষ্টি মুখর একটি রজনীর বা একটি রাত্রির দৃশ্য তৈরি করতে হবে। ব্র্যাকেটে এই বিষয়টিকে বর্ণনা করে রাখতে হবে, তবেই সেটি চিত্রনাট্য রূপ পাবে। এই যে কমন ফরম্যাট, এই কমন ফরম্যাট কিন্তু যদি মাথায় থাকে, তাহলে যে ধরনেরই উপন্যাসের অংশ বা গল্পের অংশ আসুক না কেন, তাকে আমরা নাট্যরূপ বা চিত্রনাট্যে রূপ দিতে পারবো। মডিউল 1 থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি থাকবে সেগুলি পরে আলোচনা করছি। মূলত যে 10 নম্বরের প্রশ্নগুলি আসবে, তার জন্য যে বিষয়গুলো আমাদের প্রথমেই জেনে নিতে হবে সেগুলি হলো, মডিউল 2 থেকে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি কি, উদাহরণ সহ আলোচনা করো। মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। এখান থেকে এই যে দুটি ছন্দ রয়েছে, এই ছন্দ দুটির মধ্য থেকে একটি অথবা দুটি অবশ্যই পাবে। অর্থাৎ এই দুটি করলে এই মডিউল থেকে বড় প্রশ্ন হিসাবে 10 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কমন পাবে।
এই প্রসঙ্গে বলে রাখি, দলবৃত্ত ছন্দের বা স্বরবৃত্ত ছন্দের আরও নাম হয়, ছড়ার ছন্দ কিংবা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দেরও আরও নাম হয়। এই নামগুলোর সঙ্গেও কিন্তু পরিচিত হতে হবে। মডিউল 3 থেকে ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ থেকে যে প্রশ্নটি অবশ্যই দেখতে হবে, গল্পটি চলচ্চিত্রায়ন করেছিলেন কে, এই চলচ্চিত্র সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায় তা আলোচনা করো। অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুধিত পাষাণ ও তপন সিংহ পরিচালিত চলচ্চিত্র হলো ক্ষুধিত পাষাণ। এদের মধ্যে যে পার্থক্য সে সম্পর্কে আলোচনা করো। বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালককে, ছবিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখতে হবে। 10 নম্বরের প্রশ্ন হিসাবে এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 5 নম্বরের জন্য যে বিষয়গুলি দেখে রাখতে হবে, মূলত 10 নম্বরের যে প্রশ্নগুলি বললাম, বিশেষ করে মডিউল 2 এবং 3 থেকে, সেখানকার 10 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু যেগুলো 10-এ এলো না সেগুলো 5-এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরেও কিছু প্রশ্ন আমরা 5 নম্বরের জন্য দেখে রাখব। সুস্পষ্ট উচ্চারণ করার জন্য কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন, বাংলা ভাষা বা শব্দের সঠিক উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ কি আদর্শ বা মানদণ্ড দ্বারা হয় এবং তা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে আলোচনা করো। কিংবা টিকা আকারে আসতে পারে নাট্যরূপের মঞ্চ নির্দেশ, নাট্যরূপের বৈশিষ্ট্য, কোরাস আবৃত্তির গুরুত্ব, অথবা কবিতা পাঠ ও আবৃত্তি এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। কলাবৃত্ত রীতি বা ধ্বনি প্রধান ছন্দের বৈশিষ্ট্য, এখান থেকে একটু বেশি দিয়ে রাখলাম একটাই কারণে, কিছু কিছু প্রশ্নের উত্তর একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্নের উত্তরের অনেকটা মিল রয়েছে, কিন্তু অনেক সময় প্রশ্নের ধরনগুলো বা প্রশ্ন কি ধরনের হতে পারে সেই সম্পর্কে ধারণা থাকে না। সেই উদ্দেশ্যেই মূলত আমার এত ধরনের প্রশ্ন বা অথবা দিয়ে এত প্রশ্ন জানানো। আর বিশেষ করে এখানে 30 নম্বরের অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই আবৃত্তিতে সুর বলতে কি বোঝো বা আবৃত্তির ক্ষেত্রে সুরের গুরুত্ব কতখানি তা আলোচনা করো। এরপরে মুক্তদল, রুদ্ধদল, অক্ষর বা দল, ছন্দজ্যোতি ও অর্ধজ্যোতি, লয় ও মাত্রা, পংক্তি ও শ্বাসাঘাত সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলেই 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো করা যাবে। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও বিগত বছরগুলিতে আসা প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তার উত্তরগুলোও কিন্তু আমি এই ভিডিওর শেষে অন স্ক্রিনে লিঙ্ক দেব কিংবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেব, সেখান থেকে 4 বছরের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেবে। সবাক যুগের বাংলা ছবি, সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যে তুলনামূলক আলোচনা, এই প্রশ্নগুলো দেখে রাখলেই হয়। এছাড়া আরও বেশ কিছু প্রশ্ন আমি দিয়েছি একটাই কারণে, মূলত এগুলো আমরা 10 নম্বরের প্রশ্ন হিসাবে দেখেছি, কিন্তু সেই 10 নম্বরের প্রশ্ন হিসাবে দেখার পরেও পাঠ প্রশ্ন হিসাবে কিভাবে আসতে পারে সেই সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই মূলত আমি এই প্রশ্নগুলো এখানে রেখেছি। পথের পাঁচালীর অপু আর বাড়ি থেকে পালিয়ের কাঞ্চন চরিত্র দুটির মধ্যে যে স্বভাবগত মিল ও অমিলের দিকগুলি রয়েছে তা উল্লেখ করো। অথবা পথের পাঁচালীর যে কোনো একটি চরিত্র এবং বাড়ি থেকে পালিয়ে এর একটি চরিত্র সম্পর্কে আলোচনা করো। ক্ষুধিত পাষাণ গল্পের অতিপ্রাকৃত পরিবেশ তপন সিংহের চলচ্চিত্রায়নে বজায় আছে কিনা তা আলোচনা করে বুঝিয়ে দাও। বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কোন সিকোয়েন্সে তোমার বেশি পছন্দের এবং কেন? পথের পাঁচালী সিনেমায় ট্রেনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পথের পাঁচালী সিনেমায় ইন্দিরা ঠাকরুন ও দুর্গার মৃত্যু বোঝাতে কি কি প্রতীক সত্যজিৎ রায় ব্যবহার করেছেন? শিবরামের উপন্যাসের প্রথম পরিচ্ছেদের ঘটনাক্রমকে ঋত্বিক ঘটক তার সিনেমায় কিভাবে ব্যবহার করেছেন তা লেখো। এগুলো অবশ্য আমরা বড় প্রশ্ন যখন করেছি তার মধ্যে আলোচনা সূত্রে কিন্তু এসেছে বা আসবে। পাশাপাশি এগুলো আমরা 5 নম্বরের জন্য মোটামুটিভাবে উত্তর তৈরি রাখতে পারি। এই ছিল স্কিল এনহ্যান্সমেন্ট 3A2 থেকে সাজেশান। এগুলোই ভালো করে দেখো এবং সালের প্রশ্নগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।